দেশীয় ব্যাংকের পর এবার বিদেশি ব্যাংক থেকে ঋণ নিচ্ছে সরকার। এবং সর্বশেষ জানাবো, আদালত পাড়ায় কমছে না বিএনপি নেতাকর্মীর ভিড়, আত্মসমর্পণ করলে যেতে হচ্ছে কারাগারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশীয় ব্যাংকের পর এবার বিদেশি ব্যাংক থেকে ঋণ নিচ্ছে সরকার। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে ও বিদ্যমান ডলার সংকট মোকাবেলায় সরকার বিদেশি ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রায় বাণিজ্যিক ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ভারত ও সৌদি আরব থেকে ঋণ নেওয়ার চেষ্টা চলছে। আসন্ন প্রধানমন্ত্রীর সৌদি সফরের সময় এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া ভারতের সঙ্গেও এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আরও কয়েকটি বিদেশি বড় বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের আলোচনা চলছে বলে জানা গেছে। সূত্র জানায়, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অব্যাহত গতিতে কমছে। কোনো ক্রমে রিজার্ভে পতন ঠেকানো যাচ্ছে না। কঠোরভাবে আমদানি নিয়ন্ত্রণ করেও ডলার সংকট সামাল দেয়া যাচ্ছে না। ডলারের দাম বাড়িয়েও এর প্রবাহ বাড়ানো যাচ্ছে না। ব্যাংকে ডলারের দাম বাড়ালে খোলা বাজারেও বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দেওয়া বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। এদিকে গত 2 বছরের বেশি সময় ধরে রিজার্ভ কমছে। 2021 সালের আগস্টে গ্রস রিজার্ভ সর্বোচ্চ 4,806 কোটি ডলারে উঠেছিল। এরপর থেকে রিজার্ভ কমছে। বৃহস্পতিবার গ্রস রিজার্ভ কমে দাঁড়িয়েছে 2,643 কোটি ডলারে। আলোচ্য সময়ে রিজার্ভ কমেছে 2,163 কোটি ডলার, অর্থাৎ 2 বছরে রিজার্ভ প্রায় অর্ধেক কমে গেছে। রিজার্ভের বড় অংশই ব্যয় হয়েছে জ্বালানি উপকরণ সহ অত্যাবশ্যকীয় পণ্য আমদানিতে। এদিকে রিজার্ভ বাড়ানোর প্রধান উপকরণ রপ্তানি আয়ে বড় ধাক্কা লেগেছে। অক্টোবরে রপ্তানি আয় 400 কোটি ডলারের নিচে নেমে গেছে। ওই মাসে রপ্তানি আয় এসেছে 376 কোটি ডলার। সেপ্টেম্বরে এসেছিল 431 কোটি ডলার। চলতি অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয় 400 কোটি ডলারের ঘরে ছিল। এবার তা 300 কোটি ডলারের ঘরে চলে এলো। জুনে সর্বশেষ রপ্তানি আয় 500 কোটি ডলার অতিক্রম করেছিল। রিজার্ভ বাড়ানোর দ্বিতীয় উপকরণ রেমিটেন্সের গতিও নিম্নমুখী। যদিও অক্টোবরে গত বছরের অক্টোবরের তুলনায় প্রায় 30% বেড়েছে, তবে চলতি অর্থ বছরের জুলাই অক্টোবর সময়ে কমেছে 4.5%। গত অর্থ বছরের একই সময়ে বেড়েছিল 2%। গত মাসে রেমিটেন্স বেড়ে 198 কোটি ডলার এলেও আগামীতে শঙ্কা রয়েছে, কারণ ওমানে ভিসা দেওয়া বন্ধ, সুইডেনের সমস্যা হচ্ছে। এছাড়া মন্দায় প্রবাসীরা বিদেশে কাজের সংস্থান করতে পারছেন না, ফলে অনেকে রেমিটেন্সও পাঠাতে পারছেন না। বৈদেশিক বিনিয়োগ, অনুদান ও অন্যান্য আয়েও চলছে মন্দা। সব মিলে বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে গেছে। এ কারণে রিজার্ভের চাপ বাড়ছে। এই চাপ কমাতে এবং ডলারের প্রবাহ বাড়াতে সরকার বিদেশি বাণিজ্যিক পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে ভারতের সঙ্গে এখন আলোচনা চলছে। তখন জ্বালানি তেল আমদানিতে সৌদি ক্রেডিট লাইনের সহায়তা চেয়েছেন। এবারের সফরেও বিষয়টি আলোচনায় আসবে। গত অর্থ বছরে প্রায় 950 কোটি ডলারের জ্বালানি তেল আমদানি হয়েছে। এর মধ্যে ইসলামিক উন্নয়ন ব্যাংকের ঋণ রয়েছে 150 কোটি ডলার। বাকি অর্থ নিজস্বভাবে যোগান দেয়া হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সব উপকরণের দাম বাড়ছে। এতে এবছর আমদানি ব্যয় আরও বাড়তে পারে, যে কারণে জ্বালানির উপকরণ আমদানিতে ডলারের সংস্থান করতে পারলে একদিকে ডলার ও রিজার্ভের ওপর চাপ কমবে, অন্যদিকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এতে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। সরকার রিজার্ভ সংকট মোকাবেলায় এর আগে 1996 সালে ক্ষমতায় এসে বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যুক্তরাজ্য শাখা থেকে বাণিজ্যিক ঋণ নিয়েছিল। ওই ঋণ ইতিমধ্যে পরিশোধ করে দেওয়া হয়েছে। ওই সময়ের মতো এবারও বাণিজ্যিক ঋণ নিতে চাচ্ছে সরকার। সৌদি আরব থেকে বেসরকারি খাতে দীর্ঘমেয়াদী ঋণ 2021 সালে ডিসেম্বর পর্যন্ত স্থিতি ছিল 22 কোটি ডলার। গত ডিসেম্বরে তা কমে দাঁড়ায় 12 কোটি ডলারে। এখন আরও নতুন ঋণ নিতে চাচ্ছে দেশটি থেকে। ভারত থেকে দীর্ঘমেয়াদী ঋণ খুবই কম। ভারতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ রয়েছে 1.5 কোটি ডলার। এদিকে সৌদি আরবের বাংলাদেশেও বিনিয়োগ তেমন নেই। বাংলাদেশে ভারতের বিনিয়োগ রয়েছে 13 কোটি ডলার, যা মোট বিনিয়োগের 3.5%। এছাড়া ভারত থেকে বাংলাদেশ পণ্য আমদানিতে দ্বিতীয় অবস্থানে, ফলে দেশটি থেকে স্বল্পমেয়াদী ট্রেড ক্রেডিট নেওয়া হচ্ছে। এদিকে ঋণ নিতে সরকার সুদের হার ও মুদ্রার স্থিতিশীলতাকেও বিবেচনায় নিয়েছে। সৌদি মুদ্রা এখন ডলারের বিপরীতে স্থিতিশীল, ফলে এ দেশটি থেকে ঋণ নিলে সুদ হার ও বিনিময় হারের ঝুঁকি কম।
ভারতের মুদ্রা ও ডলারের বিপরীতে সীমিত পর্যায়ে অবমূল্যায়ন হচ্ছে। তবে যে দেশ থেকে ঋণ নেওয়া হোক না কেন সুদের হার বেশি পড়বে, কারণ লাইবর রেট বা লন্ডন ইন্টারব্যাংক অফার রেট এখন বেশ বেড়েছে। লাইবরের সঙ্গে 2 বা 3% যোগ করে সাধারণ সুদ হার নির্ধারিত হয়। করোনার আগে লাইবর রেট ডলারে 6 মাস মেয়াদী ট্রেজারি বিলের গড় সুদের হার ছিল 1.5 থেকে 2%। এর সঙ্গে 2.5 থেকে 3% যোগ করে ঋণের সুদ নির্ধারিত হতো। এই হিসেবে সুদের হার পড়ত 4 থেকে 5%। বর্তমানে লাইবর রেট বেড়ে ডলারে 5.90% এবং ইউরোতে 4.8% উঠেছে। এর সঙ্গে 2.5% যোগ করলে সুদের হার দাঁড়ায় ডলারে 8.40% এবং ইউরোতে 7.30%। 3% যোগ করলে সুদের হার আরও বেশি পড়ে। ফলে ঋণের সুদের হার বেড়ে যাচ্ছে। সরকার জরুরি ভিত্তিতে ঋণ নিয়ে পরিস্থিতি সামাল দিতে যাচ্ছে। পাশাপাশি রেমিট্যান্স বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য প্রণোদনার হার বাড়ানো হয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বসীমা ব্যাংকগুলোর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আইএমএফ থেকে ঋণের দ্বিতীয় কিস্তি ডিসেম্বরে পাচ্ছে $68 কোটি। অন্যান্য সংস্থা থেকে মিলবে আরও $60 কোটি। এই দুটি মিলে 130 কোটি মিলবে জানুয়ারির মধ্যে। এছাড়া পাইপলাইনে আটকে থাকা ডলারও ছাড় করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আদালত পাড়ায় কমছে না বিএনপি নেতাকর্মীর ভিড়। আত্মসমর্পণ করলে যেতে হচ্ছে কারাগারে। জাতীয় নির্বাচন শেষ, রাজপথে কোনো আন্দোলন নেই। রাজনৈতিক অঙ্গন অনেকটা শান্ত, তবুও আদালত পাড়ায় বিরোধী নেতাকর্মীর ভিড় কমছে না। নিয়মিত মামলা আর আত্মসমর্পণে প্রতিদিনই ছুটতে হচ্ছে এক আদালত থেকে আরেক আদালতে, কখনো উচ্চ আদালতে আবার কখনো নিম্ন আদালতে। এক বারান্দা থেকে আরেক বারান্দা, এক আইনজীবীর চেম্বার থেকে আরেক আইনজীবীর চেম্বারে। এটাই এখন তাদের নিয়মিত কাজ। প্রায় প্রতিদিন প্রিজন ভ্যানে প্রচণ্ড গরমে গাদাগাদি করে নিয়ে আসা হয় আদালতে। অপেক্ষমান আইনজীবী, স্বজন ও কর্মীদের নিয়ে চালাতে হচ্ছে আইনি লড়াই। আইনজীবী ও স্বজনরা জানান, জামিনের আশায় আদালতে গেলেও হতাশ হচ্ছেন বিএনপি নেতাকর্মী। জামিনযোগ্য হলেও বেশিরভাগ মামলায় আবেদন না মঞ্জুর করে পাঠানো হচ্ছে কারাগারে। তারা বলছেন, রাজনৈতিক মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির হলে বেশিরভাগ ক্ষেত্রে কারাগারে পাঠানো হয়। তবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু বলেন, রাজনৈতিক হয়রানির জন্য কোনো মামলা পরিচালনা করা হয় না। বিএনপির অভিযোগ ভিত্তিহীন, আইন তার নিজস্ব গতিতে চলে। গত মঙ্গলবার ঢাকার নিম্ন আদালত পাড়ায় ঘুরে দেখা গেছে। আদালতে হাজির করা হয়েছে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে। 3 মামলায় 7.5 বছরের সাজার রায় নিয়ে গত 29 এপ্রিল আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে 3 শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। শুধু টুকুই নন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইখতিয়ার রহমান কবির সহ অনেককে নিয়মিত হাজিরা দিতে এদিন কারাগার থেকে আদালতে আনা হয়। কারাবন্দী নেতাদের বাইরে বিএনপি মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা সহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীকে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে আদালতে। একই দিন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুব দলের সাবেক সহ সভাপতি SM জাহাঙ্গীর সহ অনেককে দেখা গেছে আদালত পাড়ায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিরোধী দলকে দমনের জন্য হামলা, মামলা আর নির্যাতনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা নেই। অনেকের বিরুদ্ধে মামলার পাহাড়। আদালত অঙ্গনে কথা হয় যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের স্বজনের সঙ্গে। 2023 সালের 3 মার্চ তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। আটকের পর 4 দফায় তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 7টি মামলায় আদালত নীরবকে 21.5 বছরের সাজা দেন বলে জানান তার আইনজীবী ইনজামুল হক সুমন। গত 20 মার্চ জামিন পান নীরব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।